নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একলব্যের গল্প। মহর্ষি ভরদ্বাজের ছেলে মহাবীর দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডব রাজপুত্রদের ধনুর্বিদ্যা শিক্ষা দিতেন। তাঁর যশে ত্রিভুবন ছেয়ে গিয়েছিল। দেশ বিদেশের সব রাজপুত্রেরা এসে তাঁর শিষ্য হয়েছিলেন। একদিন নিষাদরাজ হিরণ্যধনুর ছেলে একলব্য এসে বিনীতভাবে তাকে প্রণাম করে করজোড়ে তাঁর সামনে দাঁড়ালো। দ্রোণ সেই বালকের বলিষ্ঠ দেহ এবং সরল উজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, তুমি কে বৎস? কার পুত্র? কী জন্য এসেছ? একলব্য মাথা হেঁট করে জোড় হাতে বলল, ভগবান, আমার নাম একলব্য, বাবার নাম হিরণ্যধনু, জাতিতে নিষাদ। দয়া করে আমাকে শিষ্য করলে আপনার চরণ সেবা করে কৃতার্থ হই। একলব্যের মুখের দিকে তাকিয়ে দ্রোণের মনে যে স্নেহের উদয় হয়েছিল তার পরিচয় শোনামাত্র তা শুকিয়ে গেল। নিষাদের ছেলে, ম্লেচ্ছ জাতি, তাকে স্পর্শ করলেও পাপ হয়। তাকে কি কখনো শিষ্য করা যেতে পারে? না, সকলের সমানভাবে মিশতে দেওয়া যেতে পারে। দ্রোণ তাকে অবজ্ঞার সঙ্গে বললেন, তুমি ম্লেচ্ছের ছেলে, তুমি কি সাহসে আমার শিষ্য হতে এসেছ? একলব্য অনেক আশা করে এসেছিল। দ্রোণের এক কথায় তার সব আশা চূর্ণ হয়ে গেল। কিন্তু তথাপি তার প্রতি তার ভক্তি একটুও কমল না। তার ওই কথার পরে সে আর তাকে কিছু বলল না। সে নীরবে তার পায়ের ধুলো নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে এলো। একলব্য এখন কোথায় যাবে? দেশে ফিরবে? না, দেশে যাবার যে পথ, সে পথে তো সে গেল না। সে যে অন্য পথে বনের দিকে চলেছে। বাস্তবিক সে বনে যাওয়াই স্থির করেছে। ম্লেচ্ছের ছেলে হলেও সে সাধারণ লোক নয়। যা শিখতে এসেছিল তা না শিখে কখনোই সে ফিরবে না। দেশ থেকে যাত্রা করবার সময়েই সে মনে মনে দ্রোণকে গুরু করে এসেছিল। তিনি তাকে তাড়িয়ে দিয়েছেন, তাতে কি? তথাপি তিনি তার গুরু। যে বিদ্যা তিনি ইচ্ছে করে দান করলেন না, ভগবানের কৃপা হলে তপস্যা করে সেই বিদ্যা তার কাছ থেকে আদায় করবে। এই মনে করে সে বনের ভেতরে এসে তখনই মাটি দিয়ে দ্রোণের এক মূর্তি তৈরি করলো। তারপর সামনে সেই মূর্তি, হাতে ধনুর্বাণ আর হৃদয়ে অটল প্রতিজ্ঞা। এই নিয়ে সে ভগবানকে স্মরণ করে আশ্চর্য অধ্যবসায়ের সঙ্গে অস্ত্রের অভ্যাস আরম্ভ করল। এভাবে অনেক দিন চলে গেল। এর মধ্যে একদিন পাণ্ডব এবং কৌরবগণ মৃগয়া করার জন্য রথে চড়ে সেই বনে উপস্থিত হলেন। তাদের একজন সঙ্গে করে একটি কুকুরও এনেছিলেন। রাজপুত্রের হরিণের সন্ধানে বনে ঢুকলে সেই কুকুর স্বভাবদোষে চঞ্চলভাবে ছুটে বেড়াতে লাগলো। সেই জায়গা থেকে একলব্যের আশ্রমে বেশি দূর ছিল না। কুকুরটা ঝোপে ঝোপে উঁকি মেরে আর গাছে গাছে শুকে ক্রমে সেইখানে এসে উপস্থিত হলো। আর একলব্যকে দেখা মাত্র সে বিকট শব্দে ঘেউ ঘেউ করতে লাগলো। এতে একলব্যের মনোযোগের অসুবিধা হওয়াতে সে একবারে 7টি তীর মেরে তার মুখ বন্ধ করে দিল। রাজপুত্রেরা শিকারে ব্যস্ত। এমন সময় কুকুরটি নিতান্ত জড়সড়ভাবে তাদের কাছে এসে উপস্থিত হলো। বেচারার লেজ প্রাণপণে গোটানো, মুখে শরীরের ছিপি আঁটা, কেউ কেউ করবারও শক্তি নেই। তার সেই অবস্থা দেখে রাজপুত্রদের বিস্ময়ের সীমা রইল না। বিশেষত এমন করে তার মুখে সেই আশ্চর্য ছিপি কে আঁটলো, এই কথা ভেবে তারা একেবারে অবাক হয়ে গেলেন। সে লোক যে ধনুর্বিদ্যায় তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ তা স্পষ্টই বোঝা গেল। কেননা তাদের কারও এমন অদ্ভুত কাজ করবার শক্তি ছিল না। সুতরাং রাজপুত্রদের আর স্বীকার করা হলো না। তার বদলে এখন সেই অসাধারণ বীরকে খুঁজে বার করাই হলো তাদের প্রধান কাজ। অনেকক্ষণ বনে বনে সন্ধান করে শেষে তারা দেখলেন যে এক বিশাল দেহ জটাধারী কৃষ্ণবর্ণ পুরুষ
এক মনে কেবলই তীর ছুটছে। তারা এতে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি নিষাদরাজ হিরণ্যধনুর ছেলে এবং দ্রোণাচার্যের শিষ্য। আমার নাম একলব্য। এর আগে রাজপুত্ররা যেমন আশ্চর্য হয়েছিল, একলব্য দ্রোণাচার্যের শিষ্য এ কথা শুনে তাদের তেমনই অভিমান হলো। সুতরাং তারা আর দেরি না করে সেখান থেকে একেবারে দ্রোণের কাছে উপস্থিত হলেন। বললেন, গুরুদেব, আমাদের কি অপরাধ হয়েছে যে আপনি আমাদের ছেড়ে নিষাদপুত্র একলব্যকে এমন চমৎকার শিক্ষাদান করলেন? এ কথায় দ্রোণ তো খুবই আশ্চর্য হয়ে গেলেন। তিনি অনেক ভেবেও এই ব্যাপারের কোনো অর্থ বুঝতে পারলেন না। তখন তিনি বললেন, বৎসগণ, আমি তো এর কিছুই বুঝতে পারছি না। এই লোক কেমন করে আমার শিষ্য হলো? আমিই বা কখন একে শিক্ষা দিলাম তা ভেবে অবাক হচ্ছি। চলো এর একটা সন্ধান নিয়ে দেখি। তখনই সকলে মিলে আবার একলব্যের কাছে এলো। একলব্য দূর থেকে দ্রোণকে দেখতে পেয়ে গুরুদেব বলে ছুটে গিয়ে তার পায়ে পড়ল। তারপর তাকে বসবার জন্য আসন দিয়ে জোড় হাতে তার সামনে দাঁড়িয়ে রইল। তখন দ্রোণ বললেন, হে বীর, তুমি যদি সত্য সত্যই আমার শিষ্য হও তবে আমার দক্ষিণা দাও। এ কথায় একলব্য যার পর নাই আনন্দিত হয়ে বলল, গুরুদেব, কীরূপ দক্ষিণা দিতে হবে অনুমতি করুন, আমি তা এনে দিচ্ছি। দ্রোণ বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙুলটি কেটে আমাকে দাও, ওই আমার দক্ষিণা। একলব্য তখনই আস্তে আস্তে তার ডান হাতের বুড়ো আঙুলটি কেটে দ্রোণকে দিল। দ্রোণের এই নিষ্ঠুর ব্যবহারের পরেও এমন মনে হলো না যে দ্রোণের প্রতি তার ভক্তি কিছুমাত্র কমেছে। বুড়ো আঙুল গেল, সুতরাং একলব্যের আর তেমন আশ্চর্য রকম তীর ছুড়বার ক্ষমতা রইল না। এতে দ্রোণাচার্য এবং তার শিষ্যগণ আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। তখন একলব্য এই সব কথা ভেবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ধন্যবাদ।